তো কেমন হবে যদি আপনারা কয়েকজন বন্ধু একসাথে হেঁটে বেড়াচ্ছেন, হঠাৎ করে দেখতে পেলেন যে কিছু একটা পড়ে রয়েছে, আর সামনে গিয়ে দেখলেন সেই জায়গায় মিষ্টি পড়ে রয়েছে। পরে আপনারা সবাই সেই মিষ্টিটা খেলেন, খাওয়ার পর আপনাদের সাথে যদি জিন ধরে তাহলে কি হবে? তো এরকমই ঘটনা এই আজকের গল্পতে। তো প্লিজ সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো চলে আসলাম অন্ধকার গল্পের আরেকটি নতুন পর্বে। তো সময় বদলায়, মানুষ বদলায়, কিন্তু কিছু কিছু রহস্য ঠিক আগের মতোই অন্ধকারে লুকিয়ে থাকে। কেউ হয়তো নিজের কানে শুনেছে, কেউ হয়তো নিজের চোখেই দেখেছে, আবার কিছু মানুষ এমন দুর্ঘটনার শিকার হয়েছে যেটা আজও তারা বলতে পারেনি। তো আমরা এই চ্যানেলে এরকমই সত্য ঘটনা তুলে ধরি, যা গল্প পাঠিয়েছে আপনাদের মধ্যে সাধারণ কিছু মানুষ। যদি আপনার সঙ্গেও এবং রহস্যময় ভয়ানক কিছু ঘটনা ঘটে থাকে তাহলে আমাদের জিমেইলে পাঠিয়ে দিতে পারেন, অথবা আপনি যদি কের কাছে শুনে আমাদের কাছে গল্প শেয়ার করতে পারেন। আমাদের জিমেইলের নাম সরকার রিদওয়ান। আপনার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে যদি আপনি সেটা চান, আর যদি তা না চান তাহলে আপনার নাম, ঠিকানা, আপনার জেলা কোথায় আমাদের লিখে পাঠিয়ে দিতে পারেন। ভিডিওতে আমরা শেয়ার করব। আর আপনারা যদি আমাদের চ্যানেলের সদস্য না হয়ে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের মেম্বার হয়ে যান। তাহলে শুরু করি অন্ধকারের গল্প। তো তিনি যেভাবে লিখেছেন আমি ঠিক সেরকম ভাবে পড়ার চেষ্টা করব। তো তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম বিজয় ভাই। তো আমি একটি নতুন গল্প শেয়ার করতে যাচ্ছি, যেটা আমার সাথেই ঘটেছে আর আমার কয়টা বন্ধুর সাথে ঘটেছে, যেটা শুনলে অনেকেরই মাথার আর ঠিক রাখতে পারবে না, তাদের শরীর একদম শির উঠবে। তো তো আমি জানি না দর্শকরা আমার এই গল্পটাকে কতটা সত্য ভাববে, কিন্তু এটা আমার সাথে ঘটেছে এবং অনেক সত্য ঘটনা। তো আমার বন্ধুদের নাম সবার নামে হাইড করছি, আমি তাদের ছদ্মনাম ব্যবহার করছি। তো মূলত আমরা তিনজন বন্ধু রাত একটা তৈরি আমরা আমাদের এলাকা দিয়ে ঘোরাফেরা করতাম। আমাদের বাড়ি হচ্ছে গ্রামে। তো হয়েছে কি, আমরা প্রতিদিনের মতোই গ্রামে হাঁটাচলা করছিলাম। তো হাঁটাচলার পরে তো আমরা গাছ বাগান দিয়ে হাঁটাচলা করছিলাম। তো আমরা দেখতে পেলাম যে গাছ বাগানের নিচে মানে পাগাল টাইপের, তো পাগারে দেখতে পেলাম যে কিছু একটা পড়ে রয়েছে। তো আমরা সবাই আমাদের সবার ফ্ল্যাশ লাইটটা জ্বালা করলাম। তো সেই সময় চাঁদ রাত ছিল, তার জন্য কিছু কিছু দেখা যাচ্ছিল। তো এটা দেখার পর আমরা সবাই ফ্ল্যাশ লাইটটা জ্বালা করলাম। চালু করার পরে আমরা সবাই একটু একটু করে এগোচ্ছিলাম। তো এগোনোর পর তো দেখতে পেলাম যে খাবার একটি প্লেটে সাজানো রয়েছে। তো খাবার বলতে সেটা মিষ্টি ছিল। তো মিষ্টি আমরা সবাই দেখে অবাক হয়ে গেলাম, কারণ এখানে মিষ্টি থাকবে কেন? এখানে তো অনেক ঝোপঝাড়, এখানে মিষ্টি কে থুয়ে গেল? তো আমার একটি বন্ধু আমাকে বলল, এই জায়গায় মিষ্টি দিয়েছে কি? এখানে তো কোনো রহস্য আছে, এই মিষ্টি কেউ ছুঁইস না। তো আমার আর একটা বন্ধু বলল যে কিছু হবে না, চল আমরা মিষ্টিগুলো খেয়ে ফেলি, হয়তো কেউ ভুলে ফেলে রেখে গেছে। তো আমি দুজনের কথাই শুনলাম, একজন না বলছে আর একজন খেতে বলছে। এখন কার কথা শুনবো আমি কনফিউজড। আমি ভাবলাম আরে কিছুই হবে না, এই কটা মিষ্টি তো কি আর হবে। পরে আমি বললাম চল তাহলে খেয়ে ফেলি। পরে আমার ওই বন্ধুটা খেতে চাচ্ছিল না, সে খাইনি। আমরা দুইজনই একসাথে মিষ্টিগুলো খেয়ে ফেললাম। তো খাওয়ার পর আমাদের কেমন জানি লাগছিল, কেমন অদ্ভুত, চারদিক মাথা ঘুরছিল আর কি যেন সব অদ্ভুত শব্দ শোনা যাচ্ছিল। আমরা দুইজনই শুনছিলাম খালি।
আমার ওই বন্ধুটা শুনছিল না। তো তারপর কি হয়, তারপর ও বন্ধুটা বলল, এই অনেক রাত হয়েছে, চল বাসায় চল, আজকের মতো যাই গি। তো এই কথা শোনার পর আমাদের দুইজনের মাথায় তো ঘুরছিল। তো ওই বন্ধুটা আমাদের দুইজনকে ধরে যার যার বাসায় পৌঁছে দিল। তো পৌঁছানো দেওয়ার পরে আমরা যার যার মতো রাত ঘুমিয়ে পড়লাম। ঘুমানোর পর সকালবেলা, তো সকালবেলায় কিছুই হয়নি। তো আমাদের ডেইলি যেটা রুটিন, রাত হলো। রাত হওয়ার পর আমরা সবাই আবার একসাথে হলাম। সন্ধ্যার 6টা থেকে আমরা রাত 1টা তৈরি আমরা ঘোরাফেরা করতাম। আমাদের কাজ ছিল না, তার জন্য আমরা তিনজন বেকার বেকার অবস্থায় আমরা সবাই ঘুরতাম রাতের বেলা। তো আমরা সবাই তিনজন একসাথে হলাম। হওয়ার পর আবার সেই আমাদের আড্ডা এবং চারদিকে ঘোরাফেরা ঘোরাফেরা করার টাইমে আমাদের দুইজন, আমরা যে কালকে দুইজন মিষ্টি খেয়েছিলাম, আমাদের দুইজন মাথা কেমন জানি ঘুরছিল, আর কি সব জানি অদ্ভুত আওয়াজ শুনছিলাম, ভয়ানক। কিন্তু আমাদের ওই বন্ধুটা কিছুই হচ্ছিল না, ও কিছুই শুনছিল না। তারপর আজকে আর আমরা ঘোরাফেরা করলাম না, আমরা দুইজন যার যার মতো বাসায় চলে গেলাম, ওই বন্ধুটা বাসায় চলে গেল। তো এরকম ভাবে যাওয়ার পর রাতের বেলায় ঘুমানোর পর ভয়ানক স্বপ্ন দেখছিলাম। আর দেখছিলাম কেউ একজন আমাদের বলছে, তুই আমার মিষ্টি খেয়েছিস, তোদের এত বড় আসপর্দা, মিষ্টি খেয়েছিস, তোরা আর বাঁচতে পারবি না। তো এরকম ভাবে আমাদের রাতটা কাটছিল। তো সকালবেলায় হয়েছে কি, মা আমাদের ডাকতে গেল, মানে এ কথাটা আমার মা আমাকে বলেছিল। সেই সময় আমার কোনো হুঁশ ছিল না। তো মা আমাকে ডাকতে গিয়েছিল, তো দেখতে পারে যে আমি উল্টো হয়ে ঝুলে রয়েছি, আর কি যেন অদ্ভুত কি যেন বলছিলাম। তো এটা দেখার পর মা আমাদের বলল, এই তোর কি হয়েছে, তুই এরকম করছিস কে, তুই উল্টো করে ঝুলে রয়েছিস কে, তোর কি কোনো সমস্যা হয়েছে নাকি? তো আমি তখন বলেছিলাম, এই বড়ি এত কথা বলছ কে, তোর বললা আমার মিষ্টি খেয়েছে, তোর আজকে খবর আছে, তোর পোলাকে আর বাঁচতে দেব না, তোর পোলাকে আজকে মেরে ফেলবো। এই কথা শোনার পর মা আমাকে, এই তুই কি অদ্ভুত কথা বলছিস, কি বলছিস তুই, তোর মাথা কি ঠিক আছে? তারপর আমি বলছিলাম, হ্যাঁ আমার মাথা ঠিক আছে, তোর মাথা সমস্যা হয়েছে, তোর পোলাকে ছাড়বো না, তোর পোলাকে মেরেই ফেলবো। পরে এই ঘটনা ঘটার পর মা বাবাকে ডাকতে গেলেন। তো কিছুক্ষণ পর বাবাকে সাথে করে নিয়ে আসলেন। আসার পর বাবা বললেন, এই তোর কি হয়েছে, তুই বলে কি অদ্ভুত কথা বলছিস, তোর কি হয়েছে, তোর কি কোনো সমস্যা? পরে আমি বলেছিলাম, না আমার মাথার সমস্যা না, তোর মাথার সমস্যা, তোর পোলাকে আজকে ধারবো না, তোর পোলা আমার মিষ্টি খেয়েছে। তো বাবা এই ঘটনা দেখার পর তো তিনি কি করেছেন, তিনি বুঝেছেন কিছু একটা ঘটনা আছে এখানে, তা নইলে ও এরকম কথা বলবেন কেন। তো তিনি এটা দেখার পর সাথে সাথেই আয়াতুল কুরসি পড়া শুরু করলেন। তো তারপর সে জিনটা বলে উঠলেন, আজকের মতো চলে যাচ্ছি, তুই আয়াতুল কুরসি পড়তেছে, তুই আজকের মতো বেঁচে গেলি, আজকে ছেড়ে দিচ্ছি, কিন্তু একবারে ছেড়ে দেব না, তোর পোলাকে তিলে তিলে মেরে ফেলবো, চলে যাচ্ছে আজকের মতো। তো সাথে সাথে আমি সেই সময় শুয়ে পড়েছিলাম। তো তারপর কিছুক্ষণ পর বাবা আমার চোখে পানি দিলেন। পানি দেওয়ার পর আমি বাবাকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে, তোমরা সবাই এখানে কি করছো, কোনো অসুবিধা নাকি, আমি কি কিছু করলাম নাকি? তো তারপর বাবা কিছু আর বললেন না, তিনি সোজা আমাকে বললেন,
আচ্ছা ঠিক আছে, তুমি ঘুমিয়ে পড়ো, পরে কথা হবে নি। তো আমি ভাবলাম, এই তো আমাকে ঘুম থেকে উঠালো, আবার ঘুমাতে বলছে, কি হয়েছে বুঝলাম না ব্যাপার। তো আমি এত কথা না বলে আমি আবার শুয়ে পড়লাম। তো শুয়ে থাকার পর আবার দুপুরের দিকে উঠলাম, ওঠার পর দেখতে পেলাম যে আমার সে আগের বন্ধুটা আমাকে অনেকবার ফোন দিয়েছে, কিন্তু সেই সময় আমি ঘুমিয়ে পড়েছিলাম, তার জন্য আমি ফোনটা উঠাতে পারিনি। তো এবার যেহেতু আমি ঘুম থেকে উঠেছি, আমি একটু তাকে ফোনটা দিলাম। তো ফোন দেওয়ার পর ধরছিল না ফোন, সে কোথায় জানি গিয়েছিল। তো কিছুক্ষণ পর ফোনটা ধরলো, ধরার পর আমি জিজ্ঞেস করলাম, কি কোনো সমস্যা হয়েছে নাকি, এতবার ফোন দিয়েছিস দেখলাম। আমি তো মূলত ঘুমিয়েছিলাম, তো তার জন্য ফোনটা ধরতে পারলাম না। তো বল কি হয়েছে, বল কি হয়েছে এখন। তো তারপর সে বন্ধুটা আমাকে বলল, কিছুক্ষণ চুপ থাকার পরে কিছুক্ষণ পর বলল, আরে কিছুই হয়নি, ওই রাত্রে একসাথে হবি নাকি তার জন্য জিজ্ঞেস করলাম। তো আমার মূলত সেই সময় মাথাটা ঘোরাচ্ছিল, তার জন্য আমি বলে দিলাম, না রে আজকে আর যাবো না রে, আজকে শরীরটা কেমন জানি খারাপ লাগছে। তো ওই পার থেকে বন্ধু বলল, হ্যাঁ ঠিকই বলছিস, আমার মাথাটা কেমন যেন ঘুরছে আর কেমন যেন খারাপ লাগছে, আমি আজকে যাব না। তাহলে আমি ওই বন্ধুকে বলে দিই যে আজকে আমরা আসবো না। তো ওই বন্ধুটা ওকে বলে দিল যে আজকে আমরা দুজন কেউ আসবো না, তার জন্য অতি আসলো না। তো আমরা অনেকদিন পরেই এই ঘোরাফেরা করলাম না রাতের দিকে, আমরা প্রতিদিনই ঘোরাফেরা করি। তো আমরা সবাই রাতের বেলা ঘুমিয়ে পড়লাম, ঘুমানোর পরে তো আমি আবার সে একই রকম স্বপ্ন দেখলাম যে সে একই লোক আমাকে বলছে, সে আগের মতোই, তুই আমার মিষ্টি খেয়েছিস, তোকে তো ছাড়বো না, তোর সাথে তোর বন্ধুকে ছাড়বো না। তো এই ভয়ানক ঘটনা দেখার পর আমি চমকে উঠলাম। তো দেখতে পেলাম যে আমি আমার বিছনায় শুয়ে রয়েছি। তো তারপর আমি আবার সেই ঘুমিয়ে পড়লাম, ভাবলাম যে এটা তো স্বপ্নই, বাস্তব তার না। তো এইভাবে আমি ঘুমিয়ে পড়লাম। তো সকালবেলায় সে কালকের নাগাল একই ঘটনা, আমি চৈতন্য পেয়েছিলাম না, আমার সেই সময় কোনো হুঁশ ছিল না। তো কালকের মতোই মা আমাকে ডাকতে আসলো। তো তিনি একটু আতঙ্কে ছিলেন যে কালকে এমন ঘটনা ঘটেছে। তো ভয়ে ভয়ে মা আমার রুমে এলো, রুমে আসার পর আমাকে দেখতে পেলে যে আজকে আর উল্টো হয়ে না, একদম পাগলের মতো কি যেন আমি অদ্ভুত কথা বলছিলাম, একাই কথা বলছিলাম। সেই সময় আমার রুমে কেউ ছিল না, আমি বলে একাই কথা বলছিলাম। তো আমার মা আমাকে জিজ্ঞেস করলেন, কি হচ্ছে, এরকম ভাবে কার সাথে কথা বলছিস, তোর রুমে তো কেউ নেই। তো তারপর আমি তো উল্টো হয়ে বসেছিলাম, হঠাৎ করে বলে আমি ঘুরে আমি মাকে বললাম, কে বলছিস, তোর বলা না, এটা আমি, তোর বলা ক্ষতি আজকে করে ফেলবো। কালকে তো চলে গিয়েছিলাম, আজকে আর যাবো না, আজকে তুই কিরকম ভাবে আমার থেকে খেয়াল রাখতে পারিস তো আমি দেখবো। তো এই ঘটনা দেখার পর সেই কালকের মতোই বাবাকে ডেকে আনলো, ডেকে আনার পর আমার বাবা আজকে আয়াতুল কুরসি পরেও কোনো কাজ হচ্ছিল না, সেই জিনটা যাচ্ছিল না বলে সেই জিনটা একটা কথাই বলছিল, তোর বড়া আমার মিষ্টি গিয়েছে, আমি তো এই প্রতিশোধ নিয়ে ছাড়বো, তোর পোলাকে আমি ছাড়বই না, তোকে দিলে 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 শেষ করবো। ছাড়বো না, ছাড়বো না তোর পোলাকে। তো আমার বাবা এবার একটু চিন্তায় পড়ে গেলেন, তিনি ভাবলেন এরকম ভাবে কাজ হবে না, একটা হুজুরকে ডেকে আনতে হবে, নইলে এই জিনটা তো মনে হচ্ছে কেউ যাবে না, এই জিনটা মনে হচ্ছে অনেক ভয়ানক।
কিছুক্ষণ পর অটোমেটিকলি সেই জিনটা চলে যায়। যাওয়ার পর তো তা কিছু হুজুরকে ডেকে নিয়ে আনলো আমাদের বাসায়। তো সেই সময় আমি আমার জ্ঞানী ছিলাম, আমি বসেছিলাম। তো দেখতে পেলাম যে হুজুরটা আমাদের বাসায় এলো। তো হুজুরটা বাসায় এলো, তো আমি শুরুতে আসসালামু আলাইকুম বললাম। তো তিনি সালামটা ফিরালেন। ফিরানোর পর আমি বাবাকে বললাম, কি কি হয়েছে, হুজুরে আসলো কেন, কোনো কি সমস্যা? বাবা আপনার কি কোনো সমস্যা? পরে বাবা আমাকে বললেন, না আমার কোনো সমস্যা নেই, তোকে দেখতে এসেছে। তো পরে আমি বললাম, আচ্ছা কি হয়েছে, আমার আমাকে দেখতে এসেছে, আমার তো কিছু হয়নি। তো হুজুরটা দেখে বুঝলেন যে আমার ভিতরে কিছু একটা আছে। তো তারপর বাবা আমাকে বলতে শুরু করলেন, তোর সাথে কিছু একটা আছে যেটা প্রতি সকালে আমাদের সামনে হাজির হয়। তো তুই সেই সময় তো চৈতন্য ছিলি না, মানে তুই তো কোনো জ্ঞানে ছিলি না, তুই তো কিছু বুঝতে পারবি না। তো আমরা আমাদের সাথে কি কি বলেছে সব আমি তোকে বলছি। তো এরকম ভাবে বাবা আমাকে বলল সব, যে আমি কি কি বলেছি, কি কি শোনাচ্ছি সব বলল। তো বলার পর আমি ভাবলাম যে আমরা তো ওই দিনটা রাতে মিষ্টি তো খেয়েছিলাম। পরে বাবার সামনে আমি স্বীকার করলাম, হ্যাঁ আমি খেয়েছিলাম মিষ্টি। আমি একা খাইনি, আমার সাথে একটা বন্ধু খেয়েছিল। তো আমরা রাত করে হাঁটাচলা করছিলাম, হাঁটাচলা করার পর দেখতে পারি যে কিছু একটা ওখানে রয়েছে, একটা পাগারে কিছু একটা রয়েছে। আমরা তিনজন বন্ধু সে জায়গায় গিয়েছিলাম। তো দেখলাম যে মিষ্টি পড়ে রয়েছে। তো আমরা দুইজন আর লোভ সামলাতে পারলাম না, আমরা দুইজন মিষ্টি খেয়ে ফেলাম, কিন্তু আরেকটা বন্ধু তিনি আর খায়নি। তো এই কথা বলার পর বাবা একটু রাগই করলেন, তুই এত আবি যাবি বাইরে থেকে খুঁটি খাস কেন, তোকে কি কিছু খাওয়ানো হয়নি? তুই মাসের জিনিস খাস, তার জন্যই তো আজকে এই অবস্থা। তুই জিনের এখন মিষ্টি খেয়েছিস। তো এই কথা শোনার পর আমি বললাম যে আর হবে না বাবা। তো হুজুরটা এবার বললেন, আচ্ছা ঠিক আছে, আমি দেখছি ব্যাপারটা, হয়তো জিনটা অনেক কষ্ট হবে সারাতে, জিনটা অনেক শক্তিশালী মনে হচ্ছে। তো হুজুরটা আমাকে বললেন, এই তুমি এখানে বসো, আমাকে মাটিতে বসিয়ে দিলেন। তারপর সে কি যেন মন্ত্র পড়া শুরু করলেন। তো মন্ত্র পড়ার কিছুক্ষণ পর সে অনেকক্ষণ ধরে চেষ্টা করছে, কিন্তু কিছুতে কিছু হচ্ছে না, সে জিনটা হাজির হচ্ছে না। তো এরপর বললেন, সে বললেন না, কিছু একটা আজ করলেন যে এরকম ভাবে হবে না, একটু নতুন ভাবে ট্রাই করতে হবে। তো তিনি বললেন যে এটা আমার দ্বারা সম্ভব না, আমি আমার ওস্তাদকে নিয়ে আসবো রাত 10টার দিকে। তো তুমি রেডি থাকো, আর তোমার সাথে যে বন্ধুটা ছিল তাকেও নিয়ে আসো। তো যে কথা সেই কাজ। তো দিনের বেলা কেটে গেল, কাটার পর আমার বন্ধুকে নিয়ে আমি রাত 10টার দিকে আমার বাসায় পৌঁছালাম। তো সেই হুজুর গুলো এলো, তার সাথে একটা নতুন হুজুর এলো। আসার পর সেই দুই হুজুর আমাদের বলল যে তোমরা দুইজনে এখানে বসে পড়ো। তো তাদের কথা শুনে আমরা দুইজন বসে পড়লাম। বসে পড়ার পর তারা দুইজনে কি যেন পড়া শুরু করলো। তো তারপর আমরা দুজনেই একদম অজ্ঞান হয়ে গেছিলাম। তো তারপর বাবা আমাকে বলেছিলেন, মানে সেই সময় তো আমি অজ্ঞান হয়েছিলাম। তারপর বাবা আমাকে বললেন যে তোর সাথে এই ঘটনা ঘটেছে। তো বললেন, তুই যেরকম অজ্ঞান হলি, তো তারপর কিছুক্ষণ পর তোরা দুইজনই আবার হারানোর পর তোরা দুইজন একসাথে বললি, আমাদের ছাড়াতে পারবি না, আমরা যাবো না, আমাদের দুইজনের মিষ্টি খেয়েছে, তোরা যতই যা কর, আমাদের দুইজনকে কারা কেউ ছাড়াতে পারবে না। তো তারপর দুই হুজুরই মন্ত্র পড়া শুরু করলো। তো মন্ত্র পড়া শুরু করার পর কিছুক্ষণ পর
দুইজনই একসাথে বলে উঠলো, এই থাম থাম, আয় থাম, মন্ত্র পড়বি না, বলছি মন্ত্র পড়বি না। তুই কি চাস বল, চালু করে বল, তা মন্ত্র পড়িস না, থাম। তো তারপর হুজুর বললেন, বল তোরা ছাড়বি ছাড়বি কিনা বল, এই দুজনকে ছাড়বি নাকি তোরা বল। তারপর জিনগুলো বলে উঠলো, আচ্ছা ঠিক আছে, ছেড়ে দেব, কিন্তু আমাদের এক হাড়ি মিষ্টি দিতে হবে, ওর এক হাড়ি, আমার এক হাড়ি, 2 হাড়ি মিষ্টি দিতে হবে, নইলে ওদের দুজনকে কে রেখে ছাড়বো না। তারপর হুজুরগুলো বলে উঠলো, আচ্ছা তা নয় দিব, তোরা আগে বল যে এই দুজনকে কিভাবে ধরলি। তারপর সেই 2 জিনগুলো উঠলো, তো আমরা একটি বাচ্চাকে আমরা সবাই ধরেছিলাম, তো ধরার পর একটি হুজুর আমাদের বলছিল যে তুই ওকে ছেড়ে দে, আমি তোদের মিষ্টি দেব। তো সেই ছেলেকে আমরা ছেড়ে দিই, তো সেই হুজুরটা তাদের কথাটা শুনলো, আমাদের মিষ্টি দিল। তো আমরা সেই মিষ্টি গুলো খেতে গিয়েছিলাম, তো দেখতে পেলাম যে ওরা 2 জন আমাদের মিষ্টি খেয়ে ফেলেছে। তখন আমাদের মাথা গরম হয়ে গেল, তার জন্য ওদের 2 জনকে ধরেছি। তো এইভাবে ওদের 2 জনকে ধরেছি। তো তারপর হুজুরগুলো বলল, ও আচ্ছা ঠিক আছে, এরকম ভাবে ধরেছিস। তারপর হুজুর বলল, আচ্ছা ঠিক আছে, তুই ওদের 2 জনকে ছেড়ে দে, তোদের 2 হাড়ি মিষ্টি দেওয়া হবে, তোরা বল কোথায় মিষ্টি দিয়ে আসবো। তারপর সেই জিনগুলো বলে উঠলো, মিষ্টিগুলো দেখবি যেখান থেকে ওরা 2 জন মিষ্টি খেয়েছে, ঠিক সেই জায়গায় ওরা 2 জন চেয়ে মিষ্টিগুলো দিয়ে আসবে কালকে রাতেই। তো হুজুরগুলো বলে উঠলো, আচ্ছা ঠিক আছে, তোদের 2 জনকে মিষ্টি দিয়ে আসবে, ওরা 2 জনে যাবে। তো এই বলে সেই জিনগুলো চলে যায়। তো প্রায় 10 মিনিট পর আমাদের 2 জনে হুঁশ ফিরলো। তো হুঁশ ফেরার পর আমাদের কি কি ঘটেছে সব তো বললোই। বলার পর আমাদের যে 2 জনকে মিষ্টি দিতে বললো, তো পরের দিন আমরা ঠিক 2 জন 2 হাড়ি মিষ্টি নিয়ে সেই জায়গায় পৌঁছালাম। তারপর 2 জনই সেই মিষ্টি দিয়ে আসলাম। তারপর পিছনের দিকে আর তাকাইনি, অনেক শব্দ হচ্ছিল তাও পিছনের দিকে তাকাইনি, 2 জন সোজা বাসায় চলে আসলাম। তো এই ছিল বিজয় ভাই আমার ঘটনা। তো এরকম ভাবে কেউ ভুল করবেন না, যদি কেউ মিষ্টি দিয়ে আসে ভাববেন যে কোন জিনের হয়তো মিষ্টিগুলো দিয়ে এসেছে, এরকম ভাবে কারো মিষ্টি খেতে নেই, নইলে আপনার সাথে এরকম ভয়ানক ঘটনা ঘটতে পারে। তো আজকে আমি তো বিদায় নিচ্ছি। অন্ধকার গল্পের সবাইকে জানাই আসসালামু আলাইকুম। তো কেমন লাগলো এই গল্পটা সবাই জানাবেন। তো আবারও জানাই বিদায়। তো কেমন লাগলো আপনাদের এই ঘটনাটা, আশা করি অনেক ভালো লেগেছে। আমি চাই আপনারা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমাদের পেজটাকে ফলো করবেন। তো আপনারা চাইলে এরকম ভাবে আমাদের কাছে গল্প শেয়ার করতে পারেন। আমাদের জিমেইলের নাম বারে বারে বলে দিচ্ছি, জিমেইলের নাম সরকার রিদওয়ান। আপনারা আমাদের একটু সাপোর্ট করবেন, আমাদের চ্যানেলটা খুব ডাউন যাচ্ছে। তো আমাদের চ্যানেলের নাম তো অন্ধকার গল্প, আমাদের পেজের নাম অন্ধকারের গল্প। তো এবার আমরা চলে যাব নেক্সট ঘটনাতে। তো তিনি যেভাবে লিখেছেন আমি ঠিক সেরকম ভাবে পড়ার চেষ্টা করব। তো আসসালামু আলাইকুম বিজয় ভাই, আশা করি আপনি ভালো আছেন, ভালোর দলে আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি আর ভালোর দলে আছি। তো চলে আসলাম, এটা আমার প্রথম গল্প। তো আমার আরো কয়েকটা ঘটনা আছে, সেটা আমি শেয়ার করব। তো এইটা ঘটনা যদি আপনি শেয়ার করেন তাহলে আপনাকে ধন্যবাদ। তো এই ঘটনা মূলত প্রায় 5-6 বছর আগের। তো এই ঘটনা ঘটেছে মূলত খালাতো ভাইয়ের কাছে শুনেছি, সেই গল্পটা আমি শেয়ার করছি। তো আমার খালাতো ভাইয়ের নাম হচ্ছে রাকিব।
তো তখন তার বয়স প্রায় 22 বছর। ঢাকায় পড়াশোনা করলেও তার গ্রামের প্রতি একটু টান ছিল বেশি। বিশেষ করে তার পুরনো দাদার বাসা খুবই পছন্দ ছিল। তো বাড়িটা মূলত গ্রামের একদম শেষ মাথায় ছিল। বাড়ির চারপাশে বাঁশঝাড় আর বাড়ির সামনে একদম উঠোন। তো বছরের পর বছর যায়, তো ওই বাড়িতে একটি রুম ছিল যেটা মূলত স্টোর রুম ছিল। তো সেই রুমটা কেউ খুলতো না। তো একবার রাকিব গ্রামে ছুটিতে বেড়াতে গিয়েছিল। তো একদিন বিকালবেলা সবাই যার যার মতো বাইরে ঘোরাফেরা করছে। তো রাকিব সেই স্টোর রুমটা ওপেন করে। দরজাটা খোলার পর দেখতে পারে যে অনেক ময়লা জমে রয়েছে। তো রাকিব এবার ভাবলো যে এই স্টোর রুমটা আমি একদম সাফ করে পরিষ্কার করি, সবাইকে চমকে দেব। তো তিনি এই চিন্তা করে স্টোর রুমটা একদম ক্লিন করে ফেলে, একাই পুরো রুমটা সাফ করে ফেলে। তো এইরকম ভাবে সাফ করতে করতে দেখতে পারে যে ঘরের এক কোণায় কিছু একটা রয়েছে। তো রাকিব সেই জায়গায় আস্তে আস্তে গেল, যাওয়ার পর দেখতে পেল যে ওই জায়গায় একটি বক্স পড়ে রয়েছে, পুরনো বক্স, যেটাকে মনে হচ্ছে কয়েক বছর ধরে কেউ খোলেনি। তো রাকিব চিন্তা করে যে বক্সটা খোলা যাক। তো এই চিন্তা করে রাকিবটা অনেক কষ্ট মষ্ট করে বক্সটা খুললো। খোলার পর যে দেখতে পেল যে ওইখানে একটি খালি ক্যামেরা পড়ে রয়েছে, অনেক পুরনো দিনের ক্যামেরা। তো ক্যামেরাটা বেশ পুরনো, মনে হচ্ছে অনেক দিন ধরে কেউ হাত দেয়নি এটাতে। তো এবার রাকিব ভাবলো যে এটা সবাইকে দেখানো যাক। তো তিনি সবার আগে তার বাবাকে দেখালেন। তো রাকিবের বাবা এই ক্যামেরাটা দেখার পর কিছুক্ষণ চুপ থাকার পরে সে বললেন, এটা তো তোর দাদার ক্যামেরা রে। তো রাকিব একটু চুপ থাকার পরে সে অবাক হয়ে বলল, দাদার ক্যামেরা এটা? তারপর রাকিবের বাবা বললেন, হ্যাঁ, অনেক বছর ধরে এই ক্যামেরায় কোনো ছবি তোলা হয়নি। তোর দাদা অনেক বছর আগে আমাদের সবাইকে ছবি উঠাতেন এটা দিয়ে। তো অনেক বছর ধরে এটা ব্যবহার করা হয়নি, তার জন্য ওই বক্সে তুলে রেখেছে। তো রাকিব কি করলো, ক্যামেরাটা তার ঘরে নিয়ে আসলো। তো নেওয়ার পর দেখতে পেল যে ক্যামেরায় কোনো ব্যাটারি নেই, ব্যাটারি খোলা। কিন্তু রাকিব একটু খোঁজাখুঁজি করার পর দেখতে পেল যে ক্যামেরার ভিতরে একটি মেমোরি কার্ড ভরা আছে। তো মেমোরিটা দেখার পরে মনে হচ্ছে সেটা অনেক দিন ধরে এই ক্যামেরার ভিতরেই রয়েছে, কেউ হয়তো এখানে রেখে দিয়েছে। তো তারপরে ক্যামেরা থেকে মেমোরি কার্ডটা বের করার চেষ্টা করছে, কারণ রাকিবের একটু কৌতূহল জাগে যে এত পুরনো মেমোরি কার্ড, হয়তো কত পুরনো ছবি আছে। তো অনেকক্ষণ চেষ্টা করার পর ক্যামেরাটা থেকে মেমোরি কার্ডটা বের করা হলো। বের করার পর রাকিব কি করে, তার ল্যাপটপে মেমোরি কার্ডটা ভরে। তো প্রথমে দেখতে পেল যে পুরনো কয়েকটা ছবি, পরিবারের সাথে, দাদার সাথে ছবি তোলা এবং বাড়ির ছবি তোলা, ধান ক্ষেতের ছবি, পুকুরের ছবি এবং নানা ধরনের ছবি আছে সেখানে। অনেক পুরনো পুরনো ছবি, সেগুলো দেখে মনেই হচ্ছে যে অনেক পুরনো ছবি। তো এরকম ভাবে অনেকক্ষণ দেখার পর শেষের দিকে এমন একটা ছবি দেখতে পেল যে সেই ছবিটা দেখার পর রাকিব একদম থেমে গেল। তো সেই ছবিটা ছিল মূলত তাদের বাড়ির উঠোন। তো সেই জায়গায় তার দাদা দাঁড়িয়েছিলেন, সেরকম ভাবে একটা ছবি, কিন্তু তার পিছনে একজন দাঁড়িয়ে আছে, অচেনা একটা মানুষ, কালা পাগড়ি পরা, পরিষ্কার ভাবে মুখটা বোঝা যাচ্ছে না সেই মানুষটার। তো রাকিব ভাবলো এটা হয়তো পরিবারের থেকে একজন হবে, ভালো করে বোঝা যাচ্ছে না, হয়তো একজন হবে। কিন্তু পরে ছবিটা খুলতেই রাকিবের বুকটা একদম ঠান্ডা হয়ে গেল। সেখানে সেই লোকটা ছিল, কিন্তু এবার একটু সামনে দাঁড়িয়ে আছে। রাকিব এবার একের পর এক ছবি দেখতে শুরু করলো। তো রাকিব দেখতে পেল প্রথম ছবিতে লোকটা একটু দূরে ছিল, দ্বিতীয় ছবিতে মানুষটা একটু কাছে, আর একটু কাছে এলো। তো চতুর্থ ছবিতে সেই লোকটা বারান্দার কাছে একদম।
তো তারপর সেই লোকটা একদম ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছে, যেন মনে হচ্ছে ক্যামেরার দিকে তাকিয়ে। রাকিব জুম করে বড় করে দেখতে পেল যে সেই লোকটা ইচ্ছা করে অন্ধকারে লুকিয়ে তার মুখটা ঢেকে রেখেছে। রাকিবের একটু অস্বস্তি হতে লাগলো, শরীরটা একটু খারাপ লাগছে। তো রাকিব সঙ্গে সঙ্গে তার বাবাকে ডাকলেন। তার বাবা এসে সব ছবিগুলো দেখলেন। দেখার পরে তো কিছুক্ষণ ছবিটা দেখার পর সে বললেন, এই এই লোকটা আবার কে? তো রাকিব বলল, আরে আমি তো সেটা জানার জন্যই তোমাকে ডাক দিলাম, তুমি জানো না এটা কে? রাকিবের বাবা কোনো উত্তর দিলেন না। আরো ল্যাপটপটা বন্ধ করে রাকিবের বাবা বললেন, তুই যেখান থেকে এই ক্যামেরাটা পেয়েছিস সেইখানেই রেখে আয়। এবার রাকিব একটু অবাক হয়ে বলল, কেন কেন রেখে দিয়ে আসবো? তো তারপর রাকিবের বাবা বললেন, সব জিনিস এরকম ভাবে দেখতে নেই, কিছু কিছু জিনিস সেই জায়গায় থাকা ভালো। কথাটা রাকিবের মাথায় ঢুকলোই না, সে বুঝতে পারছে না কেন এই কথাগুলো বলছে। রাতে ঘুমানোর আগেও রাকিব সেই কথাগুলোই ভাবছে আর ছবির কথা ভাবছে। তো তিনি ভাবলেন যে এগুলো কিসের ছবি, বাবা এত রিয়াক্ট করলেন কেন? শেষ পর্যন্ত রাকিব আবার সেই ল্যাপটপটা খুললো। এবার ছবিগুলো দেখার পর রাকিব একটু অদ্ভুত হয়ে গেল, কারণ ছবির ডেট গুলো একদম আলাদা হয়ে গেছে। একই দিনে তোলা কিন্তু কয়েক ঘন্টা ডিফারেন্স ছবিগুলো। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো লাস্টের যে ছবি, সেই ছবিটার তারিখ রাকিবের দাদার মৃত্যুর 2 দিন পরে সেই ছবিটার ডেট ছিল। রাকিব এই ঘটনা দেখার পর স্তব্ধ হয়ে বসে রইল। দাদা মারা যাওয়ার পরেও কিরকম ভাবে একাই ছবি তুলছে ক্যামেরা, এই কথাগুলোই ভাবছে রাকিব। রাকিব সকালবেলায় আবার জিজ্ঞেস করলেন তার বাবাকে। এবার রাকিবের বাবা একটু চুপ থেকে বললেন, তো তোর দাদা মারা যাওয়ার কয়েকদিন আগে কোনে অনেক অদ্ভুত আচরণ করত। তো রাকিব বললেন, কিরকম? তো তারপর রাকিবের বাবা বলল যে তোর দাদা বলতেন যে বাড়ির পিছনের থেকে কে যেন হাঁটতো রাতের বেলায়। তো আমরা কিছু জানতাম না, কিন্তু তোর দাদা একাই বলতো যে বাড়ির পিছনে কেউ একজন হাঁটছে। রাকিব একটু হেসে বলল, হয়তো ওই লোকটাই। এবার তো রাকিবের বাবার সঙ্গে সঙ্গে বললেন, না। তারপর রাকিব বলল, কি কি হয়েছে? ওই লোককে তোর দাদা মারা যাওয়ার আগেও ওই লোকটাকে দেখেছে। রাকিব এবার হাসা বন্ধ করলো। তারপর রাকিবের বাবা আবার বললেন, তোর দাদা আমাকে একদিন মাঝরাতে উঠে আমাকে বললেন, আমি যে যে লোকটার কথা বলি সেটা আসলে মানুষ না। রাকিব আর কথা বলল না। তো পরদিন সকালে রাকিব সেই ক্যামেরা নিয়ে এবার কয়টা ছবি তোলা শুরু করলো। তো রাকিব কি যেন একটা বার করার চেষ্টা করতেছে। তো প্রথম ছবিটা উঠালো ওদের বাড়ির একদম উঠোনে, কিছুই দেখতে পেল না, একদম নর্মাল। তো রাকিব আর একটা ছবি তুললো, কিন্তু এবার ঠিক আগের মতোই, কিছুই নেই। এবার তার একটু সন্দেহ হয় যে কি হচ্ছে, কিছুই তো হচ্ছে না। এবার তিনি তার নিজের উপরে এক্সপেরিমেন্ট করছিল, তিনি তার নিজের ছবি উঠায়। তো রাকিব তার নিজের ছবি দেখে কিছুক্ষণ চুপ থাকলো। তো ছবির মধ্যে যা দেখা যাচ্ছিল সেটা দেখে রাকিবের হাত পা কাঁপা শুরু করছিল। তার পিছনে একজন লোক দাঁড়িয়ে আছে, কালো পোশাক পরা, কিন্তু তার সামনে আর পিছে কেউ তো ছিল না। তো হঠাৎ করে সেই কালো লোকটা কোথা থেকে আসলো? তো ওই লোকটার কোনো মুখ দেখা যাচ্ছিল না। এবার রাকিব তার পিছনের দিকে তাকায়, কিন্তু কেউ নেই। এবার তিনি তার ছবিটা আবার দেখেন, দেখতে পারেন যে ঠিক আগের মতোই, একদম কেউ নেই পিছনে। এবার তিনি আবার একটা ছবি তোলেন, দেখতে পারেন যে এবার একদম স্পষ্ট বোঝা যাচ্ছে যে একটি কালো লোক সেখানে পিছু দাঁড়িয়ে রয়েছে। এবার একটু ভয় পেয়ে রাকিব দৌড়ে তার রুমে চলে যায়। তো রুমে যাওয়ার পর সরাসরি তার দরজাটা একদম বন্ধ করে দেয়। তো বন্ধ করার পর
রাকিব তার ক্যামেরাটা রেখেছিল একটি তার বিছনার উপর রেখেছিল। তো বিছনার উপর রেখে তিনি একটু ভাবছিল যে এটা কি করছে আমার সাথে। তো এই ঘটনা কি ভাবতে ভাবতে দেখতে পেল যে ক্যামেরার স্ক্রিন শেয়ার একাই চালু হচ্ছে, একাই জ্বলে উঠলো। জ্বলে ওঠার পর যা হলো, তো ক্যামেরার সামনে একটি ছবি এলো। রাকিব দেখতে পেল যে সেই ছবিটা তার নিজেরই। সেই লোকটা এখনো দাঁড়িয়ে রয়েছে, কিন্তু এই ছবিতে একটু অদ্ভুত ছিল, কারণ ছবিতে একদম কাছে এসে পড়েছিল সেই লোকটা। তার জন্য তার মুখের এক পাশটা দেখা যাচ্ছিল। তো হালকা দেখা যাচ্ছে বলে রাকিব এবার ভাবলো যে একটু জুম করে দেখি দেখি কাউকে চেনা যাচ্ছে নাকি। তো রাকিব একটু জুম করলো, যা দেখলো, দেখার পর তার মাথা একদম ঘুরে গেল, তার শরীর একদম ঠান্ডা হয়ে গেছে। সেই লোকটার মুখটা একদম হুবহু রাকিবের মতো দেখতে। তো এটা যদি আপনার সাথে করতো কিরকম লাগতো? যদি দেখতে পেতেন যে একটি লোক কালো পোশাক পরা, সেই লোকটার মুখ একদম হুবহু আপনার মতো, কিরকম হতো? তো রাকিব সেই সময় কি করলো? তো রাকিব করলো যেটা, ক্যামেরাটা একদম দূরে রেখে দিল। রেখে দেওয়ার পর সে রাত্রে ঘুমাতে পারছিল না রাকিব। তো রাত প্রায় 3টার কাছাকাছি সেই স্টোর রুম থেকে কিছু একটা শব্দ আসছিল, যেন মনে হচ্ছে কে একজন কাঠের দরজা ঠুক ঠুক করে ডাকছে। তো রাকিব এই ঘটনা দেখার পর এবং শোনার পর যা ভাবলো যে এবার গিয়ে দেখি যে ওখানে কে আছে। এত রাতে তো কে থাকার কথা না, যাই দেখে আসি কে আছে ওখানে। তো এই চিন্তায় রাকিব ধীরে ধীরে সেই স্টোর রুমের দিকে এগিয়ে যাচ্ছিল। তো এবার রাকিব দরজার কাছে গিয়ে দাঁড়ালো, শব্দটা একদম পুষ্ট শোনা যাচ্ছিল। তো সে দরজাটা খুললো, খোলার পর সে দেখতে পেল যে সেখানে একটি ক্যামেরা লেন্স পড়ে রয়েছে। তো সেটা হাতে নেওয়ার পর হঠাৎ করে তার ফোনের একটি ছবি ভেসে উঠলো ক্যামেরা থেকে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো রাকিব তো সেই সময় কোনো ছবি তোলেনি, তাহলে অটোমেটিক কিভাবে ছবি এলো? তো ছবিটা সে দেখলো যে রাকিব স্টোর রুমের সামনে দাঁড়িয়ে রয়েছে। রাকিব তো এখানে, তাহলে ওইখানে কে? তো সেই সময় রাকিবের আশেপাশে কেউ ছিল না, তাহলে এই ছবিটা তুললো কে? তো রাকিব এত ভয় পেয়েছিল যে রাকিব সঙ্গে সঙ্গে তার বাবাকে ডাকলো। তো রাকিবের বাবা সেই সময় ঘুমিয়েছিল। তো ঘুমিয়ে থাকার পর হঠাৎ করে শুনতে পেল যে তার ছেলে তাকে ডাকছে। তো তার জন্য সে দৌড়ে বাইরে চলে গেল এবং সেই স্টোর রুমের সামনে গেল। স্টোর রুমের সামনে যাওয়ার পর সে দেখতে পেল যে তার ছেলে একা দাঁড়িয়ে রয়েছে। তো রাকিব সব ঘটনা তাকে খুলে বলল। তো এবার রাকিবের বাবা আর কিছু বললেন না, সে চুপ করে রইলেন। আর তারপর বললেন, ক্যামেরাটা আমাকে দিয়ে। তো রাকিব ক্যামেরাটা দিয়ে দিল। তো ক্যামেরাটা হাতে নেওয়ার পর অনেকক্ষণ ক্যামেরাটা দেখলেন। তো দেখার পর বললেন, এই ক্যামেরাটা তোর দাদা একটি লোকের কাছ থেকে নিয়েছিলেন। তো রাকিব এবার বললেন, কোন লোক? তো রাকিবের বাবা আবার বললেন, সেটা কেউ জানে না। তো তারপর রাকিবের বাবা কি করলেন, সোজা তার রুমে চলে গেলেন। তার রুমে থেকে একটি পুরনো খাতা নিয়ে এলেন। তো খাতাটা ছিলেন তার দাদার, মানে রাকিবের দাদা। তো খাতায় একটা পাতায় লেখা ছিল যে লোকটাকে আমরা ক্যামেরার ভিতরে দেখি সেই লোকটা ক্যামেরার বাইরে নেই। তো রাকিব এবার পড়াটা থামিয়ে দিল। সে নিচে দেখতে পেল যে একটি লেখা, সে লেখা ছিল যে এই লোক এই ক্যামেরায় যে ছবি তুলবে, যত ছবি তুলবে সেই লোকটা ধীরে ধীরে কাছে আসবে। তো এই লেখাটা দেখার পর রাকিবের হাত পা কাঁপা শুরু করলো। তো রাকিব দেখতে পেলে যে নিচে আর একটা লেখা আছে। সেই লেখার মধ্যে লেখা আছে, যেদিন ছবি তোলার সময় সেই লোকটাকে দেখা যাবে সেই দিন আর কোনো ছবি তোলা যাবে না, কারণ সেই দিন অনেক ভয়ানক ঘটনা ঘটতে পারে যদি একদম সামনে চলে আসে সেই লোকটা।
রাকিব ঠিক মতো বুঝতে পারলো না যে এই লেখার মানে কি। তো তারপর শেষ পাতাটা গুছানোর পর দেখতে পেল যে সেখানে একটি তারিখ দেওয়া আছে। সেই তারিখটা ছিল দাদার মৃত্যুর আগের দিন, আর নিচে একটি বাক্য, আগামীকালও আমাকে নিয়ে যাবে। রাকিব আর এইখানে থাকতে চাইলো না। রাকিব সোজা বলে দিল যে এই জায়গায় আমি আর থাকবো না, আমি ক্যামেরাটা নিয়ে ডাইরেক্ট আমি শহরে চলে যাব। সেইখানে আমি যেয়ে দেখবো এই ক্যামেরাটার রহস্য কি। অনেক ভয়ানক রহস্য এটার, বুঝতে পারছি আমি। তো এই চিন্তায় রাকিব ঘুমিয়ে পড়লো। ঘুমিয়ে যাওয়ার পর সকালে ওঠার পর দেখতে পেল যে ক্যামেরাটা আর নেই। পুরো ঘরটা তন্ন তন্ন করে খুঁজলো, কিন্তু ক্যামেরাটা দেখতে পাচ্ছি না। ক্যামেরাটা উধাও, কেউ বলতেও পারছে না ক্যামেরা কোথায় গিয়েছে। তো পুরো রুম খোঁজার পর রাকিব একটু চিন্তা করলো যে এই ক্যামেরাটা নিল কে। তো অনেকক্ষণ ভাবার পর হঠাৎ করেই সেই স্টোর রুমের কথা মনে পড়ে গেল যে স্টোর রুম তো খোঁজা হয়নি, সেখানেই তো ক্যামেরাটা পেয়েছিলাম। তো এই চিন্তা করে রাকিব স্টোর রুমে গেল। দেখতে পেল যে সেই জায়গায় ক্যামেরাটা রয়েছে। ক্যামেরাটা পাওয়া যায় কোনখানে জানেন? ঠিক সেইখানে, সেই বক্সে কে ক্যামেরাটা রেখে আসলো। তো রাকিব এবার সঙ্গে সঙ্গে ক্যামেরাটার থেকে মেমোরি কার্ডটা উঠিয়ে ফেললো, কারণ ক্যামেরার ভিতরে মেমোরি কার্ডটা ভরার পরেই সব সমস্যা। তার জন্য সবার আগে ক্যামেরা থেকে সেই মেমোরি কার্ডটা উঠিয়ে ফেললো। তারপরে একটি বড় করে বক্স, সেই বক্সে সেই ক্যামেরাটা অন্ধকারে ধুয়ে দিল, যেন আর কেউ ক্যামেরাটা না পায়, আর এত ভয়ানক ঘটনার সম্মুখীন যেন কেউ না হতে পারে। তো এই বলে রাকিব তার গল্পটা শেষ করেছিল। তো কেমন লাগলো এই গল্পটা অবশ্যই সবাই জানাবেন। আর বিজয় ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আমার এই গল্পটা সিলেক্ট করার জন্য। তো আমি আবারও বলছি যে আমার অনেক গল্প আছে, আমি আরো গল্প পাঠাতে চাই যদি আপনি সেটা সিলেক্ট করেন। তো এই বলে তিনি গল্পটা শেষ করেছেন। হ্যাঁ, গল্পটা অনেক ভালো লেগেছে। আমি চাই যে তুমি আরো অনেক গল্প পাঠাও। তোমার গল্পটা আরো একটু ইউনিক হতে পারতো, তাও অনেক ভালো হয়েছে। তো আপনারা চাইলে আমাদের কাছে এরকম ভাবে গল্প শেয়ার করতে পারেন। আমাদের জিমেইলের নাম সরকার রিদওয়ান, আর আমাদের চ্যানেলের নাম অন্ধকারের গল্প। আপনারা প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর আপনাদের মতামতটা আমাদের কমেন্টে জানাবেন। আপনাদের জন্য সবসময় কমেন্ট বক্স ওপেন থাকে। আপনারা কমেন্ট করেন না কিসের জন্য আমি বুঝতে পারি না। তো এবার আমরা চলে যাব নেক্সট গল্পতে। তো তিনি যেভাবে লিখেছেন আমি ঠিক সেরকম ভাবে পড়ার চেষ্টা করব। তো তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম বিজয় ভাই, দয়া করে আমার পরিচয়টা গোপন রাখবেন। আমার নামটা বললেও সমস্যা নেই। তো তার নাম লিখেছেন রুশো। তো ধন্যবাদ রুশো ভাই আমাদের কাছে গল্প শেয়ার করার জন্য। তো তিনি লিখেছেন যে এই ঘটনা হয়তো আমি অন্যজনের কাছ থেকে শুনেছি, এটা আমার নিজের সাথে ঘটেনি। তো তাই আমি জানি না যে এটা কতটা সত্য, কিন্তু আমি চাই যে এটা আপনি শেয়ার করেন আপনার চ্যানেলে। তো তো তিনি যেভাবে বলেছেন আমি ঠিক সেরকম ভাবে লেখার চেষ্টা করছি। তো গল্পটি হচ্ছে একটি পরিত্যক্ত রাস্তা, যেখানে চারপাশে কোনো বাড়ি ছিল না, আশেপাশে কোনো মানুষ ছিল না। তো সেই জায়গায় অনেক ভয়ানক ঘটনা ঘটতো। তো আগের যুগে তো ঘটনা, তো একদিন হয় কি, দুইজন লোক সেই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। তো হাঁটতে হাঁটতে দেখতে পারে যে তার পিছন থেকে কেউ একজন ডাকছে। তো দুইজনের একজন শুনতে পারছে আর একজন শুনতে পারছে না। তো তিনি কি করে, পিছনের দিকে তাকায় আর সেই লোকটা একাই কথা বলতে বলতে সামনের দিকে এগিয়ে যায়। তো কিছুক্ষণ পর তিনি টের পায় যে তার সাথে টার্চ নেই। সেই লোকটা কোথায় গেল? তো এই ঘটনা দেখার পরে তিনি অনেকক্ষণ তাকে উটকালো, খোঁজার পর কোনো মানুষ দেখতে পেল না। তিনি অনেক ভয় পেয়ে গেল। ভয় পাওয়ার পর তিনি সোজা তার বাসায় চলে আসে।
তিনি বাসায় আসার পর সবাইকে বলেন এই ঘটনা, যে একজন লোক হারিয়ে গিয়েছে সেই রাস্তায়, তাকে আর উৎকানো যাচ্ছে না। তো সবাই, গ্রামের সবাই সেই রাস্তা দিয়ে যায়। তো অনেকক্ষণ উৎকানোর পর সারা দিনই সেই লোকটাকে উৎকানো, কিন্তু সেই লোকটাকে আর খুঁজে পাওয়া গেল না। তো এটা তো ছিল প্রথম ঘটনা। দ্বিতীয় ঘটনা হয় কি, এটা কয়েকটা মানুষের সাথে ঘটে। মানে 5-6 জন ছিল। তো তো তারাও সেই দিন হাঁটতে হাঁটতে রাত প্রায় 12টার কাছাকাছি, তারা অনেক জায়গায় দাওয়াত খেতে গিয়েছিলেন। তো রাত হয়ে গেছে, তো রাত হয়েছে, তো সেই রাস্তা দিয়ে অনেক তাড়াতাড়ি আসা যায়। তো তারা ভাবে যে সেই রাস্তা দিয়ে যাবো আমরা, অনেক তাড়াতাড়ি যায় তো তার জন্য সেই রাস্তা দিয়ে তারা যায়। তো যাওয়ার পর প্রথমে কিছু হচ্ছিল না। প্রথমে এক জায়গায় দেখতে পারে যে একটি লাশ, মানে সাদা কাপড় পরা একটি লাশ মানে শুয়ে রয়েছে। তো তারা অনেক অবাক এবং ভয় পেয়ে যায়। তো কয়েকজন লোক বলল, এই ওইখানে কি সাদা কাপড় পরা আবার শুয়ে রয়েছে দেখতে পারলাম, ওইখানে যাওয়া হয়তো আমাদের ঠিক হবে না, চল আমরা পিছন দিকে ঘুরে সে আগের রাস্তা দিয়ে যাই। কিন্তু কয়েকজন লোক বলল, না, আরে ওটা কি হবে, হয়তো কোনো বস্তা টস্তা পড়ে রয়েছে, অনেক মানুষই তো যায়, অনেক রাত হয়েছে তো তার জন্য হয়তো তোর ভয় লাগছে, আরে কিছু হবে না, চল। তো কয়েকজন ভয় পাচ্ছিল আর কয়েকজন যেতে চাচ্ছিল। তো তারা সবাই মিলে ডিসাইড করে যে যাওয়াই যাক, দেখে আসি। আস্তে আস্তে সেখানে তারা রওনা দিল, আস্তে আস্তে যাচ্ছিল। যাওয়ার পর কিছুক্ষণ পর পিছন থেকে একটা আওয়াজ হয়, অনেক ভয়ানক আওয়াজ। তো এরকম একটা আওয়াজ আসছে। তো আওয়াজটা আসার পর তারা সবাই পিছনের দিকে তাকায়, কিন্তু পিছনে কেউ নেই। এত ভয়ানক তেলিকা কে আওয়াজ করলো? এবার যেই সময় তারা সামনের দিকে তাকায়, দেখতে পারে যে সেই সাদা কাপড় পরা কিছু একটা ছিল, যে সেটা আর নেই। সেটা তাহলে কোথায় গেল? এই ঘটনা দেখার পর তারা অনেক ভয় পেয়ে যায়। ভয় পেয়ে যাওয়ার পর তারা একটু দ্রুত যাওয়ার চেষ্টা করলো। তো যেতে যেতে কিছুক্ষণ যাওয়ার পর পিছন থেকে কেউ একজন ঢিল মারছে। তো ঢিল মারছে, একজনের শরীরে লাগে। হয়তো একজন বলছে, যার শরীরে ঢিলটা লেগেছে, তিনি বলছে যে কেউ একজন পিছন থেকে ঢিল মারছে। তো এবার কয়েকজন লোক বলল, এই তুই হয়তো ভয় পেয়েছিস, তার জন্য উল্টা পাল্টা কথা বলছিস। তারা এবার আবার রওনা দিল। রওনা দেওয়ার পর কিছুক্ষণ পর আবার একটা ঢিল মারলো, এবার অন্য লোককে। সেই লোকটা আবার বলছে, এই আমাকেও তো ঢিল মেরেছে। তো এবার তারাও ভাবলো যে এই তোরাও হয়তো ভয় পেয়ে উল্টা পাল্টা কথা বলছিস। তো আবার তারা রওনা দিল। রওনা দেওয়ার পর দ্বিতীয়বার আবার ঢিল দিল। এবার সবাইকে একসাথে ঢিল দিল। তারা একদম ভয় পেয়ে যায়। ভয় পেয়ে যাওয়ার পরে এমন একটা দৌড় দেয়, দৌড় দিয়ে তারা একদম গ্রামে পৌঁছায়। গ্রামে পৌঁছানোর পর এই ঘটনা সবাইকে খুলে বলে। বলার পর সেই রাস্তাটা একদম পরিত্যক্ত সবাই ঘোষণা করে যে এই রাস্তা দিয়ে কেউ রাতের বেলা কেউ যাবে না। সেই রাস্তায় অনেক ভয়ানক ভয়ানক ঘটনা ঘটে। তো সবাই যখন একখানে হয়েছিল, তো একটি বুড়ো দাদু সবাইকে বলছে, আরে দাদু ভাই, এই ঘটনা তোরা জানোস না? এই রাস্তার তো অনেক ভয়ানক ঘটনা আছে। তো সবাই একটু কৌতূহল ভাবে জিজ্ঞেস করলো, দাদু সেই ঘটনা কি? এই রাস্তার ঘটনার রহস্য কি? আমাদের একটু বলো, আমরা জানি, এতদিন তো আমাদের বলনি। তো সেই দাদু বলে উঠলো, আরে দাদু ভাই, এই ঘটনা তো মেলা দিন আগে ঘটেছে,
সেই সময় তো তোরা জন্মই হসনি, সেই সময় আমরা ছিলাম। তো ঘটনা ঘটে কি, পরে দাদু বলল, অনেক বছর আগে একটি মহিলা ওই পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। তার আগে বলে নেই দাদু ভাই যে ওই রাস্তা দিয়ে আগে ডাকাতরা ছিল। তোর ডাকাতরা ছিল ওই রাস্তা দিয়ে আগে কেউ যেত না, তো যেত না। সেই মহিলাটা তো আর জানতো না যে সেই জায়গায় ডাকাচ্ছে। তো সেই মহিলাটা রাতের বেলায়, রাত প্রায় সেই সময় 10 থেকে 11টা বাজে, তো বাজার পর দাদু ভাই ওই মহিলাটা মূলত একটা জায়গায় দাওয়াত খেয়ে এই রাস্তা দিয়ে আসছিল। তো তার সাথে একটি ছোট বাচ্চাও ছিল। তো রাত হয়ে গেছে অনেক, তার জন্য তাড়াতাড়ি যাওয়ার জন্য এই রাস্তাটাই ধরেছিল। এই রাস্তাটা ধরার কারণ হচ্ছে এই রাস্তা দিয়ে অনেক দূরত্ব বাড়ি পৌঁছানো যায় দাদু ভাই, তার জন্য ওই মহিলাটা ওই রাস্তাটাই ধরে। তো এরকম ভাবে মহিলাটা আসতেছিল। আসার পরে দাদু ভাইরা হঠাৎ করে, সেই ডাকাতরা হঠাৎ করে সামনে আসে। আসার পর সেই মহিলাকে দেখে ডাকাতরা বলল, এই মহিলা, এত রাতে এখান দিয়ে এসেছিস, একবার যা আছে সব বাইর কর। তো মহিলার কাছে ছিল অনেক সোনা গয়না। তিনি এক জায়গায় থেকে দাওয়াত খেতে গিয়েছিল, তিনি সোনার নিগে গিয়েছিল। তো তার কাছে অনেক সোনা ছিল। তো মহিলাটা সোনা তো দিতে চাচ্ছিল না। তো তারপর সেই ডাকাতরা বলল, এই মহিলা, চালু করে তোর কাছে কি আছিস সব দে, নইলে তোর সাথে তোর পোলাকে দুজন একসাথে মেরে ফেলবো। জলদি করে দে বলছি, তোর কাছে কি আছে। তো মহিলাটা মোটেও সেই সোনার টানা দিতে যাচ্ছিল না। তো তারপর ডাকাতরা কি করে, জোর করে সেই বাচ্চাকে নেওয়ার পর সেই বাচ্চাকে কি করে, গলার মধ্যে ছুরি ধরে। মহিলাটা তারপরেও সেই সোনা দানা দিতে চাচ্ছিল না। তো তারপরে কি করে, একটি লোক, ডাকাতের একটি সদস্য, সেই ছেলেকে গলাটা কেটে ফেলে। গলাটা কেটে ফেলানোর পরে ডাকাতের সর্দার, সেই সর্দারটা বলে উঠলো, এই তুই এটা কি করলি? তোকে তো মারার অর্ডার দিইনি রে, তার আগে তুই মেরে ফেললি, ছেলেটাকে হুদাই মেরলি, আমরা তো জোর করে নিতে পারতাম। তো সেই সর্দারের, আরে সর্দার, ভুল হয়ে গেছে, এখন কি করব? তো তারপর সর্দার বলে উঠলো, আচ্ছা, মেরে যখন ফেলেছিস তাহলে তো এই মহিলাকে আর বাঁচানো যাবে না। এই মহিলাকে বাঁচালে তো আমরা সবাই মারা পড়বো, পুলিশকে বলে দিবে। তো তারপর কি করে দাদু ভাইরা, সেই মহিলাকে শুদ্ধ মেরে ফেলে। তো তারপর থেকে সেই মহিলা আর তার ছেলের আত্মা ওইখানেই ঘুরে বেড়ায়। তো সেইখানে যেই যায় তার সাথেই ভয়ানক ঘটনা ঘটায়। তারা মানুষকে ভয় দেখায়, জানে ওই রাস্তা দিয়ে আর কেউ না যায়। ঘটনা শোনার পর গ্রামের সবাই একদম ভয় পেয়ে যায়। তারা আর ভাবে যে ওই রাস্তা দিয়ে আর কোনোদিন যাব না। তো ঠিক তাই হয়, ওই রাস্তা দিয়ে আর কোনোদিনও কেউ যায়নি। আগে তো গেতই না, এখন আরো কেউ যায় না। তো এই ছিল বিজয় ভাই আমার এক গল্প। আশা করি গল্পটা অনেক ভালো লেগেছে। গল্পটা অনেক ছোট, তারপরে আশা করি ভালো লেগেছে। তো আমি অন্ধকার গল্পের একটি রেগুলার দর্শক। আমি যে এই চ্যানেলে একটি গল্প শেয়ার করতে পারছি, অনেক ধন্য লাগছে নিজেকে। তো আমি অনেক গল্প শুনেছি, আপনি সিলেক্ট করবেন কিনা জানি না, কিন্তু আমি একে একে চেষ্টা করব গল্পটি পাঠানোর জন্য। তো এই বলে তিনি তার লেখাটা শেষ করেছেন। হ্যাঁ, গল্পটা অনেক ইন্টারেস্টিং। আমি ভাবেছিলাম যে গল্পটা কেন শেষ হলো, গল্পটা আর একটু বড় হলে ভালো হতো। তাও ভালো লেগেছেন। তো আমি চাই আপনি আরো গল্প পাঠান। আপনার লেখার ধরন অনেক সুন্দর, আপনি লিখতে থাকেন আমাদের চ্যানেলে। আর ধন্যবাদ আমাদের চ্যানেলের রেগুলার দর্শক হওয়ার জন্য।
তো এই বলে আজকের গল্পটা এখানে শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।